সেই কোন সকাল থেকে রান্নাঘরে একা একা রান্না করছি আমি, আর ওই মুখপুরিটা হয়তো পড়ে পড়ে ঘুমাচ্ছে। বলি, ও মায়া, মায়া, তোর ঘুম কি ভেঙেছে? আমি যে একা একা বাড়ির সব কাজ করছি, তা তোকে কি খাইয়ে পরিয়ে মানুষ করছি শুধু ঘুমিয়ে থাকার জন্যে নাকি? মায়া, আরে ও মায়া, আমার কথা কি তোর কানে যাচ্ছে না? তখন মায়া রান্নাঘরে এসে হাজির হয়। হ্যাঁ মা, বলো। তা বলি, তোর কি কোনো কাজ কাম নেই নাকি? এই সকালবেলা পড়ে পড়ে ঘুমাচ্ছিলি, এদিকে আমি যে কাজ করতে করতে নাজেহাল হয়ে যাচ্ছি, তার কোনো খেয়াল আছে তোর? সারাদিন তো শুধু খাস আর টুই টুই করে ঘুরে বেড়াস। না মা, আমি তো ঘুমিয়েছিলাম না, আমি ঘরের মেঝেটা পরিষ্কার করছিলাম। তুমি ডাকা মাত্রই তো আমি এখানে চলে আসলাম। ওই দেখো, মুখ পুরিটা আমার মুখের ওপর তর্ক করছে। কাজের বেলায় তো লবডঙ্কা, আর কথার বেলায় মুখ থেকে যেন ফুলঝুরি ফুটছে। তোর মা তো মরে গিয়ে বেঁচে গেছে রে, আর তোকে রেখে গেছে আমার ঘাড়ের ওপরে। আমার হয়েছে যত জ্বালা। মায়ার সৎ মায়ের মুখ থেকে এমন কথা শুনে মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। সে চুপচাপ সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই সেখানে মায়ার বাবা এসে হাজির হয়। গিন্নি, তুমি আবার ওকে বকছো কেন? মা মরা মেয়েটা আমার, তুমি যা বলো তাই তো অক্ষরে অক্ষরে পালন করে। তারপরেও বুঝি না তুমি কেন ওকে সবসময় বকতে থাকো। তুমি আর কি করে বুঝবে আমার জ্বালা? সারাদিন তো বাড়ির বাইরে থাকো, বাড়ির খোঁজ খবর তো কিছুই নাও না। আমি সারাদিন বাড়িতে কত কাজ করি, তার কোনো খেয়াল আছে তোমার? আর এদিকে নবাবের বেটি সারাদিন পড়ে পড়ে ঘুমাবে, কোনো কাজ কাম করবে না। তো ওকে বকবো না তো আদর করবো নাকি? এ কথা বলে মায়ার সৎ মা সেখান থেকে চলে যায়। মা, তুই কিছু মনে করিস না। তোর মা তোকে অনেক ভালোবাসতো, কিন্তু সে মরে যাওয়ার পরে তোর যাতে কোনো কষ্ট না হয় তার জন্যই তো আমি তোর ওই সৎমাকে বিয়ে করে আনি। সে যে তোর সাথে এমন খারাপ ব্যবহার করবে তা যে আমি কখনোই জানতাম না। যদি আমি আগে থেকে জানতাম যে তোর সৎমা তোর সাথে এমন খারাপ ব্যবহার করবে, তাহলে যে আমি কখনোই তোর সৎমাকে বিয়ে করে আনতাম না। তুই আমাকে মাফ করে দিস মা। আমি যে কখনো চাইনি তুই কষ্ট পাস। এ কি বাবা, তুমি আমার কাছে ক্ষমা চাইছো কেন? আমি কোনো কষ্ট পাইনি বাবা। তুমি আমার ভালোর জন্যই তো আমার সৎমাকে এনে দিয়েছো। আর সৎমা আমার সাথে যেমন ব্যবহারই করুক না কেন, আমি যে কোনো কষ্ট পাই না, কারণ সে যে আমার মা। আমার নিজের মা মারা গেলেও আমি যে আমার সৎমাকে আমার নিজের মায়ের থেকেও বেশি ভালোবাসি। তাই শুধু শুধু তোমাকে আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো প্রয়োজন নেই বাবা। এরপর মায়ার বাবা সেখান থেকে চলে যায়। প্রতাপ, ও প্রতাপ, তা বলি, আজকে কি তুই কাজে যাবি নে? অনেক তো বেলা হলো, এবার ঘুম থেকে ওঠ বাবা। জঙ্গলে গিয়ে দেখ কোথাও ভালো কাঠ পাস কিনা। আমাদের তো সংসারটা চলেই তোর বিক্রি করা ওই কাঠের টাকা থেকে। এখন তুই যদি এত বেলা করে কাঠ কাটতে যাস, তাহলে তো তুই বাজারে নিয়ে গিয়ে বিক্রি করতে পারবি না। এখন তুই যদি এত বেলা করে কাঠ কাটতে যাস, তাহলে সেগুলো কখনই বা বাজারে নিয়ে যাবি, আর কখনই বা তুই সেগুলোকে বিক্রি করে বাড়ির জন্য খাবার জিনিসপত্র কিনে আনবি বলতো? হ্যাঁ মা, আমি এখনই বেরোচ্ছি। তাহলে চল বাবা, আমি তোকে খেতে দিয়ে দিচ্ছি, তারপরে না হয় তুই কাঠ কাটতে বেরিয়ে পড়িস, কেমন? না না মা, এখন খেতে গেলে যে অনেক দেরি হয়ে যাবে। তার চেয়ে বরং তুমি আমাকে কটা মুড়ি একটা পুঁটলিতে বেঁধে দাও। আমি সেগুলো জঙ্গলে নিয়ে গিয়ে যখন সময় পাবো তখন খেয়ে নেব। এরপর প্রতাপের মা প্রতাপকে একটা পুঁটলিতে কিছু মুড়ি বেঁধে দেয়। প্রতাপ সেগুলো নিয়ে জঙ্গলের উদ্দেশ্যে রওনা দেয়। মায়া তার প্রতিদিনের মতো সকল কাজ শেষ করে বিকেলবেলা পুকুর পাড়ে এসে বসে থাকে। সে চুপচাপ কান্না করছে এবং তার চোখের পানি যেন নীরবে বয়ে চলেছে। মা,
তুমি আমাকে একা রেখে কেন এই পৃথিবী থেকে চলে গেলে মা? এই পৃথিবীতে যে আমি বড় একা হয়ে গেছি। জানো মা, সৎ মা আমাকে সব সময় রাগ করে, কখনোই আদর করে না, একটু আমাকে কাছে টেনে নেয় না। আমি যে মায়ের অভাবটা কতটা অনুভব করি সেটা যে সে কখনোই বুঝতে পারে না। আমি যে তাকে আমার নিজের মাই ভাবি, তাহলে কেন তিনি আমার সাথে এমন করেন? আর সৎ মায়ের এমন ব্যবহার দেখে বাবাও অনেক কষ্ট পায়। আমি যে আমার বাবার কষ্ট কোনোভাবে সহ্য করতে পারি না মা। অন্যদিকে মায়ার সৎমা তার নিজের ককে ভাবতে থাকে, এই মুখ পুরিটাকে যে কিভাবে বাড়ি থেকে বের করব তা যে ভেবেই পাচ্ছি না। আমার জীবনটা পুরো জ্বালিয়ে ছেড়েছে, আমার যে কোনোভাবেই ওকে সহ্য হয় না। তবে যাই হোক, ওকে যে এই বাড়ি থেকে বের করতেই হবে, না হলে এই সহায় সম্পত্তি যা আছে তার সব কিছুই ও আমার থেকে কেড়ে নেবে। একটা কাজ করি, আমি কালকে যখন মায়ার বাবা বাড়িতে থাকবে না তখন মায়াকে এ বাড়ি থেকে বের করে দেব, কারণ মায়ার বাবা থাকলে কখনোই মায়াকে এই বাড়ি ছেড়ে যেতে দেবে না। হ্যাঁ হ্যাঁ, কাল সকালবেলায় আমি মায়াকে এই বাড়ি থেকে তাড়াবো। পরের দিন সকালবেলা মায়ার বাবা তার কাজের জন্য বাড়ি থেকে বেরিয়ে যায়। মায়ার সৎমা এসে হাজির হয় মায়ার কক্ষে। আচ্ছা মায়া, তোর কি একটুও লজ্জা নেই? তোকে যে আমি 7 বেলায় এমন অপমান করি, তোকে কষ্ট দিয়ে কথা বলি, তারপরেও তুই কি করে এ বাড়িতে থাকিস বলতো? কেন চলে যাস না এ বাড়ি থেকে? তুই কেন আমাদের অর্থ টাকা পয়সা ধ্বংস করছিস বলতো? কোনো কাজ তো তোকে দিয়েই হয়ই না, তাহলে আমাকে কেন তোকে শুধু শুধু খেতে পড়তে দিতে হবে? আর আজই তুই এই বাড়ি থেকে বেরিয়ে যাবি, আর কখনো ভুলেও ভাববি না এই বাড়িতে ফিরে আসার কথা। সৎ মায়ের এমন কথা শুনে মায়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। মা, আমার তো এই পৃথিবীতে তোমরা ছাড়া আর কেউ নেই, তাহলে আমি এখান থেকে কোথায় যাব আর কোথায় গিয়েই বা থাকবো আমি? তার আর আমি কি জানি? তোকে বলেছি তুই এই বাড়ি থেকে চলে যাবি মানে চলে যাবি। তুই কোথায় গিয়ে থাকবি, কি করবি, সেসব আমি কি জানি? আর যদি তুই এই বাড়ি ছেড়ে না চলে যাস তাহলে আমি চলে যাব এই বাড়ি ছেড়ে। না না মা, তুমি এমন কথা বলছো কেন? তুমি কেন এই বাড়ি ছেড়ে চলে যাবে? তার চেয়ে বরং আমিই চলে যাব। সে যাবি ঠিক আছে, তবে একটা কথা শুনে রাখ, তোর বাবা যেন কোনোভাবে বিষয়টা জানতে না পারে যে আমি তোকে এই বাড়ি থেকে চলে যেতে বলেছি। ঠিক আছে মা, আমি কাল সকালেই বাড়ি ছেড়ে চলে যাব, আর কাউকে কিচ্ছুটি জানাবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, কথাটা মনে থাকে যেন। সকাল সকাল এই বাড়ি থেকে দূর হবি, ঠিক আছে? এ কথা বলে মায়ার সৎমা সেখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা অন্ধকার থাকতেই মায়া বাড়ি থেকে বেরিয়ে পড়ে। সে হাঁটতে হাঁটতে একটা জঙ্গলে গিয়ে পৌঁছায়। জঙ্গলের ভেতরে পৌঁছে সে ক্লান্ত হয়ে একটা গাছের নিচে বসে পড়ে। অন্যদিকে প্রতাপও তার প্রতিদিনের কাজের উদ্দেশ্যে জঙ্গলে আসে কাঠ কাটতে। সে জঙ্গলে ঢুকতেই তার সঙ্গে মায়ার দেখা হয়। এ কি মেয়ে, তুমি এই জঙ্গলে একা একা এভাবে বসে আছো কেন? এই জঙ্গলে যে অনেক হিংস্র জীবজন্তু আছে, তারা যে তোমার ক্ষতি করতে পারে, আর তুমি একা একাই বা এই জঙ্গলে কি করছো বলো তো? মায়ার দু চোখে জল। সে প্রতাপের এমন কথা শুনে প্রতাপের দিকে তাকায়। কে কে আপনি? আমি প্রতাপ। আমি এই জঙ্গলে কাঠ কেটে নিজের জীবন চালাই। কিন্তু তুমি তুমি কোথা থেকে এসেছো, আর কোথায় বা তোমার বাড়ি? জঙ্গলেই বা তুমি এখন কি করছো? আসলে আমি এক অভাগা, যে নিজের বাবার বাড়িতেই ঠাঁই পাইনি। আমার মা মারা যাওয়ার পর আমার বাবা আর একটা বিয়ে করেন, কিন্তু আমার সেই সৎ মা আমাকে কখনো সহ্য করতে পারে না। তিনি সব সময় চান আমি যাতে ওই বাড়ি থেকে বেরিয়ে আসি। আর তিনি কালকে তো আমাকে এই বাড়ি থেকে বের করে দিয়েছেন, আর তাই আমি হাঁটতে হাঁটতে জঙ্গলে এসে পড়েছি। এটা তো দেখছি অনেক দুঃখের ব্যাপার। তা তুমি কি সকাল থেকে কিছু খেয়েছো? না, আমি তো সেই কোন সকালবেলা বাড়ি থেকে বেরিয়ে এসেছি, এখন পর্যন্ত কিছুই খাওয়া হয়নি। আমার কাছে কিছু মুড়ি আর বাতাসা আছে, যদি তুমি চাও তাহলে তুমি সেগুলো খেতে পারো। এই যে নাও, ধরো।
এ কথা বলে প্রতাপ তার কাছে থাকা মুড়ির পুটলিটা মায়ার হাতে দিয়ে দেয়। এরপর প্রতাপ বলে, তোমার যেহেতু থাকার কোনো জায়গা নেই, তাহলে তুমি চাইলে আমার সাথে আমার বাড়িতে যেতে পারো। আমি আর আমার মা আমাদের বাড়িতে একাই থাকি। তুমি যদি চাও, তোমাকে আমি আমাদের বাড়িতে নিয়ে যেতে চাই। কিন্তু আমি তো আপনাকে চিনি না, তাহলে আমি কিভাবে আপনার বাড়িতে যাব? সেটা তোমাকে ভাবতে হবে না, তুমি শুধু আমার সঙ্গে চলো। এরপর প্রতাপ তার প্রয়োজনীয় কাঠ জোগাড় করে মায়াকে সাথে নিয়ে বাড়িতে ফেরে। বাড়িতে ফিরতেই প্রতাপের মা প্রতাপ ও মায়াকে দেখে বলে, এই মেয়েটি কে প্রতাপ? আমি তো ওকে চিনতে পারলাম না। মা, ওর নাম মায়া। আসলে ওর সৎ মা ওকে জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে, যার কারণে মেয়েটা জঙ্গলের মধ্যে একা একা বসেছিল। জঙ্গলে তো অনেক হিংস্র পশু পাখি বসবাস করে, তারা ওর কোনো না কোনো ক্ষতি করে দিতে পারতো। আর তাই ভেবেই আমি ওকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি। সে তুই ভালোই করেছিস, আমি হলেও তাই করতাম। মেয়েটা কত মিষ্টি। এসো মা, ঘরে এসো। সকাল থেকে হয়তো তোমার কিছুই খাওয়া হয়নি, চলো কিছু খেয়ে নেবে। কিছুদিন কেটে যায়। মায়ার বাবা মায়াকে খুঁজতে খুঁজতে প্রতাপদের বাড়িতে এসে হাজির হয়। মায়া, ও মায়া, তুই কি এই বাড়িতে আসিস নাকি মা? আমি তোর অভাগা বাবা, যে তোর কষ্টগুলো কখনো দূরই করতে পারিনি। মায়ার বাবার কণ্ঠ শুনে মায়া ঘরের ভেতর থেকে বেরিয়ে আসে। বাবাকে দেখে মেয়ের চোখে জল। মায়া তার বাবার কাছে এসে দাঁড়ায়। মায়ার সাথে সাথে প্রতাপ ও প্রতাপের মাও সেখানে আসে। মা, তা তুই এতদিন কোথায় ছিলি আর কিভাবেই বা ছিলি? তোর কি আমার কথা একবারও মনে পড়েনি মা? হ্যাঁ বাবা, তোমার কথা তো আমার অনেক মনে পড়েছে, কিন্তু কিন্তু কি? তোর সৎমা তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে সেজন্য? না বাবা, সেটা নয়। জানিস মা, তোর সৎমা তার নিজের ভুল বুঝতে পেরেছে, আর তাই তো সে নিজেই আমাকে পাঠিয়েছে যাতে আমি তোকে খুঁজে বাড়িতে নিয়ে যাই। কিন্তু তুই এই বাড়িতে কিভাবে আসলি? আসলে বাবা, আমি যখন মায়ের কথা মতো বাড়ি থেকে বেরিয়ে আসি, তখন আমি একটা জঙ্গলের মধ্যে বসেছিলাম। তখন উনি আমাকে ওনার বাড়িতে নিয়ে এসেছেন। আমাকে কোনো কিছুর কষ্ট বুঝতে দেয়নি। বাবা, তোমাকে অনেক ধন্যবাদ। তুমি যে আমার মেয়ের এত যত্ন করবে আমি তা জানতাম না। তুমি আমার আপন না হলেও তুমি আমার আপনের থেকেও অনেক বেশি বড় দায়িত্ব পালন করেছো। আরে না না কাকা বাবু, কি বলছেন কি সব? আমি আর কোথায় দায়িত্ব পালন করলাম? আমি তো শুধু আপনার মেয়েকে আমাদের বাড়িতে নিয়ে এসেছি আর একটু আশ্রয় দিয়েছি মাত্র। যদি কিছু মনে না করেন তাহলে আমি একটা কথা বলতাম আপনার সঙ্গে। হ্যাঁ, অবশ্যই বলুন। আমি চাই আপনার মেয়েকে আমার ঘরের পুত্রবধূ করে আনতে। যদি আপনি অনুমতি দেন তাহলে আমি ধুমধাম করে আমার পুত্রবধূকে আমার বাড়িতে আনতে চাই। আপনারা আমার মেয়েকে আশ্রয় দিয়েছেন, তার কোনো ক্ষতি হতে দেননি। এর থেকে ভালো সম্বন্ধ আমি আর কোথাও পাবো বলে আমার মনে হয় না। আমি জানি আমার মেয়ে যদি আপনাদের কাছে আসে তাহলে আপনারা আমার মেয়েকে খুব খুশি রাখবেন। তাই আমার আর এই বিয়েতে কোনো অমত নেই। এরপর অনেক ধুমধাম করে প্রতাপ ও মায়ার বিয়ে হয়ে যায়। তারা অনেক সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের আজকের ভিডিওটি? ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ।